টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। চলো মূল ভিডিওয়ে চলার আগে তোমাদের বলে রাখি, তোমরা পাঠ্য বইটিকে সঙ্গে নিয়ে বসো। আমি যে বড় প্রশ্নগুলো সাজেশনের মধ্যে রেখেছি সেগুলি কোন পৃষ্ঠায় রয়েছে সেগুলি বলে দেবো তোমাদের, যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। তোমরা ইতিমধ্যে জেনেছ যে প্রত্যেক বিষয়ে সেই নম্বরের পরিবর্তন ঘটেছে। যেখানে আগের বছর পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 নম্বরে হতো, সেই পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবর্তন ঘটেছে। এখন 30 নম্বরে হবে হলিস্টিক রিপোর্ট যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের মধ্য দিয়ে। চলো ইতিহাস বিষয়ের নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা আলোচনা করি। দেখো, তোমাদের প্রথম যে 3টি অধ্যায় রয়েছে সেই 3টি অধ্যায় থেকে ইতিহাসের প্রশ্ন আসবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তার মধ্যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না তোমাদের পরীক্ষায়। সেই জন্য প্রথম অধ্যায় বাদ দিয়ে যে বাকি দুটি অধ্যায় রয়েছে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই দুটি অধ্যায় থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন আসবে। দেখো, এমসিকিউ আসবে 4টি প্রথম অধ্যায় থেকে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2টি, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2টি এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন 2টি আসবে 3 নম্বরে এবং ব্যাখ্যামূলক প্রশ্ন 5 নম্বরে আসবে 2টি। দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টি, এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন 2টি আসবে, সংক্ষিপ্ত আসবে 2টি, বিশ্লেষণ ধর্মী প্রশ্ন আসবে 3 নম্বরে 2টি এবং 5 নম্বরে আসবে ব্যাখ্যামূলক 2টি। এখানে মোট এমসিকিউ থাকবে 6টি, ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট কোশ্চেন থাকবে 4টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, ব্যাখ্যাধর্মী প্রশ্ন থাকবে, বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 4টি এবং ব্যাখ্যাধর্মী প্রশ্নও থাকবে 4টি। এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। বাকি দেখো, 4টের মধ্যে তোমাদের লিখতে হবে 2টি, 4টের মধ্যে লিখতে হবে 2টি এবং 4টের মধ্যে লিখতে হবে 2টি। এক্ষেত্রে বড় প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অতিরিক্ত প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলির মোট নম্বর হবে 30 নম্বর। চলো প্রথমেই আমরা কি সাজেশনে রেখেছি এমসিকিউর ক্ষেত্রে সেটি দেখে নিই। দেখো, মানুষের প্রথম প্রজাতি যে সেই প্রজাতির নাম এখানে দেখো, হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস, হোমো স্যাপিয়েন্স। এটা মানুষের আজকের যে মানুষ, সেই মানুষের যে প্রজাতি সেই প্রজাতির নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। বর্ষা জাতীয় যে পাথর, সেই বর্ষা জাতীয় পাথর বানাতে পারত কারা? বুদ্ধিমান মানুষেরা। আদিম মানুষ এর যে জীবনে গুরুত্বপূর্ণ আবিষ্কার কি? আগুন। আদিম মানুষ কৃষিকাজ শিখেছিল নতুন পাথরের যুগে, হরপ্পা ও মহেঞ্জোদারো। এই হরপ্পা সভ্যতার যে মহেঞ্জোদারো, সেই মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় কবে? 1922 খ্রিস্টাব্দে। দেখো, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? অর্থাৎ সেই সভ্যতা হচ্ছে এই হরপ্পা সভ্যতা তাম্র ব্রোঞ্জের যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতার যে ঘরবাড়ি, সেই ঘরবাড়ি কী দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে তৈরি হতো। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল কি? প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল। শস্য পেশাইয়ের মতন জাতীয়, মানে পেশায় যে জাতা, সেই জাতা জাতীয় নিদর্শন, সেই নিদর্শন পাওয়া গেছে উত্তরপ্রদেশে সরাইনহর রাইতে। আদিম মানুষ প্রথমে কি খেত? কাঁচা মাংস এবং ফলমূল খেত। মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জঁ ফ্রাঁসোয়া জারিজ।
এবং সেই যা ফ্যাসোয়া জারিসকে কাজে সহায়তা করেছিলেন কে? রিচার্ড মেডো। এরপরে বিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি অতি সংক্ষিপ্ত সরি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো প্রথমে রয়েছে প্রথম পর্বে মানুষের যে অস্ত্র সেই অস্ত্র হিসাবে কি অস্ত্র তো হিসাবে পাথর, সেই পাথরকে পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল কারা? হোমো হাবেলিস বা দক্ষ মানুষেরা। লুসি, যে লুসির কঙ্কাল, সেই লুসির কঙ্কালটি আফ্রিকার কোথায় পাওয়া গেছে? ইথিওপিয়ার হাদার যে জায়গা, হাদার নামক জায়গায় লুসির কঙ্কালটি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এখানে একটু ভুল আছে, দেখো 1921 হবে, দয়ানাম সাহানি। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? যা ফ্যাসোয়া জারিস। দেখো এরকম বিবৃতি থাকতে পারে যে সত্য অথবা মিথ্যা নির্বাচিত করো। এফ থেকে পরিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম ছিল হোমো ইরেক্টাস। এটি সত্য না মিথ্যা? এটি মিথ্যা। হরপ্পার নগর সভ্যতাকে প্রথম নগরায়ন বলা যেতে পারে, এটি সত্য। হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য ছিল ডান দিক থেকে বাঁ দিকে লিখতে হতো। হরপ্পার আদিম মানুষের জীবনে প্রথম আবিষ্কার কি? আদিম মানুষের জীবনে প্রথম আবিষ্কার হচ্ছে আগুন। হরপ্পা নগরে উঁচু এলাকা, সেই উঁচু এলাকার নাম কি ছিল? সেটাডেল। এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জেনেছ যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টি করতেই হবে। এই প্রশ্নগুলি এমনভাবে পড়বে যাতে যদি এই প্রশ্নগুলি ঘুরিয়ে এমসিকিউ আকারে আসে সেক্ষেত্রেও যাতে উত্তর দিতে পারো। চলো সংক্ষিপ্ত যে উত্তর, সেই সংক্ষিপ্ত প্রশ্নের কি কি সাজেশনে রয়েছে দেখো। হোমো হাবিলিস বা দক্ষ মানুষের দুটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা দলবদ্ধভাবে থাকতো এবং হাঁটতে পারত। ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এই হচ্ছে দক্ষ মানুষ বা হোমো হাবিলিসের যে শ্রেণীর যে মানুষ, সেই মানুষদের বৈশিষ্ট্য। দেখো পরের প্রশ্নে আসি। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া বা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করে এই সভ্যতার ইতিহাস জানা যায়। সেই কারণে এই সভ্যতাকে কি বলা হয়? এই সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয়। নতুন পাথরের যুগে নতুন কোন কোন দিক থেকে নতুন ছিল? দেখো তারা কৃষিকাজ শুরু করেছিল, এটি একটি নতুন দিক। তারা মাটির পাত্র বানাতে শুরু করেছিল, এটি আর একটি নতুন দিক। যাযাবর জীবন ছেড়ে একটি স্থায়ী বসতি স্থাপন করেছিল, এটিও একটি নতুন দিক। দেখো আদিম মানুষ আগুন আবিষ্কারের ফলে কি সুবিধা হয়েছিল? সেই সুবিধাগুলি অনেকগুলি হয়েছিল। তার মধ্যে দুটি সুবিধা: প্রচণ্ড শীতের হাত থেকে তারা রক্ষা পেয়েছিল, হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেত কারণ পশুরা আগুনের ভয় করত। পরের প্রশ্নে আসি, আদিম মানুষ যাযাবর ছিল কেন? কারণ আদিম মানুষ যাযাবর ছিল, প্রথম দিকে তারা কৃষিকাজ জানতো না, সেই জন্য মানুষের খবর যে খাবার, সেই খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আদিম মানুষের যারা যে পশু পালন করতো, তারা সেই পশুরও খাবারদের সন্ধানে তাদের মাইগ্রেট বা যাযাবর হতে হতো। দাবানল কাকে বলে? তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে পড়েছো। দাবানল হচ্ছে বনাঞ্চলে যে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়, সেই অগ্নিকাণ্ডকে দাবানল বলে। এপ কারা ছিল? দেখো লক্ষ লক্ষ বছর আগে একজন শিম্পাঞ্জি জাতীয়, গরিলা জাতীয় প্রাণী দেখা যেত। তারা গাছে গাছে ঘুরে বেড়াতো, যাদের লেজ ছিল না। এই লেজবিহীন যে বানরের মতন যে প্রাণী, সেই প্রাণীদের কি বলা হতো? এপ বলা হতো। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আশা করি তোমরা কমন পাবে। সেই জন্য এইগুলি ভালো করে পড়তে শুরু করো এবং পড়ে মুখস্থ করে খাতায় লেখো। দেখো পরের যে প্রশ্ন, অর্থাৎ
3 নম্বরে প্রশ্ন, সেই 3 নম্বরে প্রশ্নগুলি তোমাদের বইতে উত্তর কোথায় রয়েছে সেটি বলবো। এছাড়া তোমরা বই থেকে বা সহায়িকা থেকে যেখান থেকে হোক এই প্রশ্নগুলি বারবার অধ্যয়ন করো। আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। যেমন আসি, দেখো ভীমবেটকার কি যে গৃহচিত্র সেই গৃহচিত্র সম্পর্কে যা জানো লেখো, সেটি তোমরা 21 পাতায় পেয়ে যাবে। হরপ্পাবাসীর যে সমাধি সেই সমাধি পেয়ে যাবে, এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে 41 পাতায়। হরপ্পা মেহেরগড় সভ্যতা যে 3টি পর্বে বিভক্ত ছিল, সেই 3টি পর্বের বিভক্ত ছিল সেটি পেয়ে যাবে তোমরা কত পাতায়? 31 পাতায়। মহেঞ্জোদারো যে স্নানাগার, সেই স্নানাগারের এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা 36 পাতায়। হরপ্পা যে জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থা কত নম্বর প্রশ্ন পাতায় পেয়ে যাবে? 36 পাতায়। চলো, ভারতীয় উপমহাদেশে 5 নম্বরে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হিসাবে রয়েছে, দেখো ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের যে মানুষদের জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কেমন ছিল, এটি 19 পাতায় পেয়ে যাবে। হরপ্পা সভ্যতার আদিম কারিগরি শিল্পের উদাহরণ, শিল্পের উদাহরণ মানে পরিচয় দাও, সেই প্রশ্নের উত্তর তোমরা পাবে 38 পাতায়। হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা, সেই নগর পরিকল্পনা কেমন ছিল, 35 পাতায় তোমরা এই উত্তরটি পেয়ে যাবে। হরপ্পা সভ্যতার পতন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই পতন 41 পাতায় পেয়ে যাবে। হরপ্পার যে শিলমোহর, সেই শিলমোহরে পেয়ে যাবে 39 পাতায়। হরপ্পা সভ্যতা মানুষের ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাস সম্পর্কে যে উত্তর, সেই ধর্মবিশ্বাস সম্পর্কিত উত্তরটি 41 পাতায় পেয়ে যাবে। এই বড় প্রশ্নগুলি তোমরা পড়ো। আশা করি তোমরা এই বড় প্রশ্ন থেকে 100% কমন পাবে এবং ইতিহাস বিষয়ে তোমরা 30-এর মধ্যে 30 পাবে ষষ্ঠ শ্রেণীতে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।